ধর এটা ধুয়ে দে। আমি বালতিতে পানি নিয়ে ফ্লোর মুছছিলাম। বাড়িওয়ালার ছেলে জনি তার ছোট প্যান্টটা আমার মুখের উপরে ছুঁড়ে মারলো। আমি প্যান্টটা হাতে নিলাম। জনি বলল, ওটা ভালো করে ধুয়ে দে, তারপর আমার জন্য এক কাপ চা নিয়ে আমার রুমে আসবি। বলেই জনি ভাই চলে গেল। আমি বাথরুমে ঢুকে তার ছোট প্যান্টটা ধুতে লাগলাম। এমন সময় বাথরুমের দরজার সামনে এসে এ বাসার বাড়িওয়ালা গোসল করতে এসে আমাকে বলে, তুই একটু দাঁড়া, আমি একটু গোসল করে নেই। আমি বের হয়ে চলে যেতে চাইলাম। বাড়িওয়ালা আমার হাত ধরে বলে, চলে যাচ্ছিস কেন? তুই এখানে দাঁড়া, আপনি গোসল করবেন। আমি দাঁড়িয়ে থেকে কি করব? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আপনি গোসল করবেন, আমি দাঁড়িয়ে দেখার কি আছে? কেন ফিল নিবি? যেরকম মেয়েদের গোসল দেখে ছেলেরা মজা নেই, ঠিক তেমনি তুইও আমার গোসল দেখে মজা নিবি। আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনার গোসল দেখে আমি কি মজা নেব? বাবার বয়সী? বাবা তো না। সব পুরুষকে যদি বাবা ভাবিস তাহলে স্বামী করবি কাকে? আয় আমার পিঠটা একটু ঘষে দে। বলে বাড়িওয়ালা আমার হাত ধরে ফেললো। এমন সময় বাড়িওয়ালি রান্নাঘরে গিয়ে আমাকে না পেয়ে ডাক দিল, তনু, এই তনু, কই গেলি তুই? বাড়িওয়ালির ডাক শুনে বাড়িওয়ালা আমার হাত ছেড়ে দিল। সেদিনের মতো আমি বেঁচে গেলাম। আমি রান্নাঘরে যাওয়ার সাথে সাথে বাড়িওয়ালি আমাকে বলল, কাজ ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলি? আপনার ছেলে প্যান্ট ধুতে দিয়েছে, ওটা ধুতে গিয়েছিলাম। গতকাল জনি সব প্যান্ট ধুয়ে দিয়েছিলি, আজকে আবার কিসের প্যান্ট ধুতে গেলি? মিথ্যে বলার আর জায়গা পাস না। বাড়িওয়ালার ছেলে আমাকে কি প্যান্ট ধুতে দিয়েছে ওটা আমি ওনাকে কিভাবে বলি? আমি চুপ করে মাথা নিচু হয়ে দাঁড়িয়ে রইলাম। বাড়িওয়ালি আমার চুলের মুঠি ধরে বলল, আর যদি কখনো মিথ্যে কথা বলিস তাহলে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। শোন, তাড়াতাড়ি আমাকে এক কাপ চা করে দে, টিভিতে নিমফুলের বধূ শেষ হয়ে যাচ্ছে। বলেই বাড়িওয়ালি রান্নাঘর থেকে চলে গেল। আমি চোখের জল মুছে ওদের জন্য চা করতে গেলাম। আমি বাড়িওয়ালির রুমে চা দিয়ে বাড়িওয়ালার ছেলের রুমে যখন আসলাম তখন দেখলাম জনি খাটের উপরে বসে বসে পড়ছে। আমাকে দেখে বইটা বন্ধ করে বিছানার উপর বইটা রেখে খাট থেকে নেমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি বললাম, ভাইজান আপনি দরজা বন্ধ করেছেন কেন? প্রতিদিন কি জন্য দরজা বন্ধ করি জানিস না? ভাইজান আজকে আপনি এমন কিছু করিয়েন না। কেন, আজকে সমস্যা কি? ভাইজান গত 10 তারিখে আমার মাসিকের ডেট ছিল, আজ 15 তারিখ হয়ে গেল, এখনো মাসিক হয়নি। ওসব কিছু না, দেখবি আজকে তোকে আদর করলে কালকে মাসিক হয়ে যাবে। ভাইজান আমার ভয় লাগে। কোনো সমস্যা নেই, যদি তোর মাসিক বন্ধ হয়ে যায় তাতেও টেনশনের কিছু নেই। আমি ডাক্তারের দোকান থেকে ঔষধ এনে তোকে খাইয়ে দিলে তোর মাসিক ছুটে যাবে। আগে মাসিকটা হোক, তারপর না হয়। সে আমার কোনো কথাই শুনলো না, আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। আমি চোখ মুছতে মুছতে জনির রুম থেকে বের হয়ে কাপড় চোপড় ঠিক করলাম। এমন সময় পাশের রুম থেকে বাড়িওয়ালি বের হয়ে বলল, চা দিয়ে গেলি কাপ কি তোর বাপে এসে নিয়ে যাবে? এতক্ষণ ধরে ডাকছি, কোথায় মরতে গিয়েছিলি? আমি তো জনি ভাইয়ের রুমে। জনির রুমে তোর কাজ কি? চা দিতে গিয়েছিলাম। সেটা তো আমি দেখেছিলাম, তুই 2 কাপ চা নিয়ে 1 কাপ আমাকে দিলি, আরেক কাপ নিয়ে জনির রুমের দিকে গেলি। এতক্ষণ ধরে জনির রুমে কি করছিলি? আমি কোনো কথার উত্তর না দিয়ে যথারীতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বাড়িওয়ালি আবারও আমার চুলের মুঠি ধরে বলল, শোন হারামজাদি, আমার সহজ সরল ছেলেটার দিকে কুনজর দিবি না। আমি যদি কখনো উল্টোপাল্টা কিছু দেখি তাহলে লাথি দিয়ে এই ঘর থেকে বের করে দেব। বলেই বাড়িওয়ালি আবারও রুমের দিকে চলে গেল। আমি কান্না করতে করতে চোখ মুছতে লাগলাম। আমার কষ্টটা কেউ বোঝে না। গরিবের মেয়ে বলে পেটের দায়ে ঘরে পড়ে আছি। যেমন রয়েছে ছেলের নজর আমার উপর, তেমনি রয়েছে বাড়িওয়ালার শকুনের নজর। কপাল খারাপ বলে এই বাড়িতে পড়ে আছি। চোখ মুছে চলে আসলাম। সেদিন রাতে আমি শুয়েছিলাম। এই কদিন যাবৎ আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। আমার মনে একটা ভয়, একটা টেনশন কাজ করছিল। আমার পিরিয়ডের সময় ছিল 10 তারিখ, অথচ আজকে 18 তারিখ, এখনো মাসিক ক্লিয়ার হয়নি। তার উপর পেট একটা ভারী ভারী লাগে, যদিও বা এখনো বমি ভাবটা আসেনি, তাই নিজেও শিওর হতে পারছিলাম না। যখন আমি এই বিষয়গুলো নিয়ে টেনশনে না ঘুমিয়ে বিছানার এপাশ ওপাশ করছিলাম, তখনই এক পাশ থেকে আরেক পাশ ফিরতে গিয়ে দেখলাম বাড়িওয়ালা আমার পাশে শুয়ে আছে। আমি লাফ মেরে উঠে বসে গেলাম, বুকে থুতু ছিটালাম। বাড়িওয়ালা অদ্ভুতভাবে হেসে আমাকে বলল, ভয় পাচ্ছিস কেন? আমিই তো এতদিন তোর কাছে আসি, কোনোদিনও এভাবে ভয় পাস না, আজকে কেন এইভাবে ভয় পাচ্ছিস? আপনি এখান থেকে চলে যান। আপনার বউ এখন আমাকে সন্দেহ করে। সে রাতে কুম্ভকর্ণের মতো ঘুমায়, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তুই আর আমি যদি ফাইনাল ম্যাচও খেলি তবুও তোর শব্দ তার কানে গিয়ে পৌঁছাবে না। এছাড়া আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি তখন তার ছেলের মতো তাকেও আমার মাসিক বন্ধ হওয়ার সব কথা বলতে লাগলাম, আর সে মিটমিট করে হাসতে লাগলো। আমি বললাম, এমন একটা টেনশনের কথা বলার পরেও আপনি হাসছেন? এখন এসব বিষয় নিয়ে টেনশন করার কিছু নেই। কাল অফিস থেকে আসার সময় একটা ওষুধ এনে খাইয়ে দেব, ফরফর করে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবু আজকে আপনি আমাকে ছেড়ে দিন। ছাড়ার জন্য কি এসেছি রে? বলে হায়নার মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছিলাম। বাড়িওয়ালা অফিস থেকে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠলাম। আমি বললাম, ঘরে আপনার বউ যদি এসব দেখে ফেলে আমাকে তো লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে। একটু আগেও আমি তোকে ফোন করেছিলাম, সে কল রিসিভ করেনি, নিশ্চয় নাক ডেকে ঘুমাচ্ছে। তবুও কাজটা আপনি ঠিক করছেন না। বাড়িওয়ালা পকেট থেকে একটা ঔষধ বের করে বলল, ধর এটা খেয়ে নে। আমি টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি নিলাম। বাড়িওয়ালা বলল, তুই হা কর, আমি খাইয়ে
খাইয়ে দিই। আমি হা করলাম। বাড়িওয়ালা ওষুধটি আমার মুখের মধ্যে দিল। এর মধ্যে বাড়িওয়ালি এক গ্লাস দুধ হাতে এসে বিষয়টি দেখে ফেললো। এই, তুমি ওকে কি খাইয়ে দিচ্ছ? বাড়িওয়ালা এবং আমি দুজনেই ভয় পেয়ে গেলাম। বাড়িওয়ালা বলল, কই কিছু না, আমি নিজের চোখে দেখলাম। তারপরে তুমি মিথ্যে কথা বলছো। কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি। বাড়িওয়ালি দুধের গ্লাসটা আমার হাতে দিয়ে বলল, এই তনু, যা জনিকে এক গ্লাস দুধ দিয়ে আয়। তারপর বাড়িওয়ালাকে বলল, তুমি এদিকে আসো। বলে বাড়িওয়ালাকে নিয়ে বাড়িওয়ালি চলে গেল। আমি ওষুধটা খেয়ে কিছুটা নিশ্চিত হলাম। তারপর বাড়িওয়ালার দেয়া দুধের গ্লাসটা নিয়ে জনির রুমের দিকে গেলাম। জনি সবেমাত্র বাহির থেকে এসে শার্ট খুলছিল। আমি দুধের গ্লাসটা নিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে বলল, তুই এসেছিস, ভালোই হয়েছে। কেন? তোর জন্য ওষুধ নিয়ে এসেছি। বলেই পকেট থেকে একটা ওষুধ বের করে আমাকে বলল, ধর, এটা খেয়ে নে, ওষুধ খেতে হবে না। তার মানে তুই এই বাচ্চা পেটে রেখে দিতে চাচ্ছিস? তুই চাচ্ছিস সব কথা জানাজানি হয়ে গেলে আমাকে ফাঁসিয়ে দিয়ে বিয়ে করবি? তোর সে আশা আমি কখনোই পূরণ হতে দেব না। বলেই জনি আমার চুলের মুঠি ধরে ওষুধটা আমাকে খাইয়ে দিয়ে তার জন্য নিয়ে যাওয়া দুধের গ্লাসের দুধগুলো আমাকে খাইয়ে দিল। সেদিন বাপ ছেলের দেওয়া ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার প্রচুর ব্লাড যাচ্ছিল। এখনো বাথরুমে আমার প্রচুর রক্ত গেছে। এমনিতে মাসিক হলে তলপেটে ব্যথা করে। মাসিক হলে যে পরিমাণ রক্ত যায়, এখন আমার তার চাইতেও দ্বিগুণ রক্ত যাচ্ছে। শরীরটা দুর্বল দুর্বল লাগছে। এর মধ্যে বাড়িওয়ালি ড্রয়িং রুমে বসে আমাকে ডাক দিয়ে বলল, তনু, ড্রয়িং রুমটা ময়লা হয়ে গেছে, একটু ঝাড়ু দিয়ে যা। আমি পাশে রাখা ঝাড়ুটা নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেলাম। আমি ড্রয়িং রুমে এসে দেখি বাড়িওয়ালি সোফার উপরে বসে পান চিবোচ্ছে। আমাকে দেখে বলল, সকালে কি ঝাড়ু দিসনি? দিয়েছি। তাহলে এতগুলো ময়লা হয় কিভাবে? তাড়াতাড়ি ঝাড়ু দে। আমি ঝাড়ু দিয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার আমাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছিল। বাড়িওয়ালি আমার শীতানের পাশে দাঁড়িয়েছিল। বাড়িওয়ালি ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, ওর কি হয়েছে? ও হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? ডাক্তার বলল, আমার মনে হচ্ছে উনি অ্যাবর্শন করার জন্য ঔষধ খেয়েছে, যার ফলে ওনার প্রচুর ব্লিডিং হয়েছে। এই জন্য শরীরটা খুবই দুর্বল, শরীরে ব্লাড কম, ওনাকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। বলেই ডাক্তার সাহেব চলে গেল। ডাক্তার যাওয়ার পর বাড়িওয়ালি আমার সামনে এসে বলল, তনু, তুই গর্ভধারণ করলি কিভাবে? হ্যালো বন্ধুরা, তনু এখন কিভাবে বলবে তার গর্ভের সন্তানের পিতাকে? কারণ তনু এখন উভয় সংকটে আছে। তার সাথে পিতা পুত্র দুজনে মিলিত হয়েছিল। আপনারাই বলুন, এখন তনুর কি করা উচিত? আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।